আমি তৃতীয়বারের জন্য চলে এসেছি ক্লাস 12-এর বাংলা নিয়ে। আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক গল্পে ক্লাস 12-এর দুটো রয়েছে। একটা হচ্ছে অলৌকিক আর একটা রয়েছে পড়তে জানে মজুরের এক প্রশ্ন। এই দুটো থেকে একটা ব্রড 5 মার্কের আসবে। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো পড়তে জানে এক মজুরের প্রশ্ন, এই আন্তর্জাতিক গল্পটি। তোমরা প্রথম থেকে মন দিয়ে শোনো। আমি বড় প্রশ্নগুলো তোমাদের যেগুলো আসতে পারে যখন আমি বোঝানোর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কোথা থেকে কোন প্রশ্নটি কতটা লিখতে হবে। তো একবার অবশ্যই মন দিয়ে আমার গল্পটি তোমরা শুনবে। তো আশা করি নোট লেখার প্রয়োজন হবে না। তো পড়তে জানে মজুরের প্রশ্ন যে গল্পটি, এটা একটি আন্তর্জাতিক গল্প। এটা লিখেছেন বেটল ব্রেক আর বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। তো পড়তে জানে মজুরের প্রশ্ন এই গল্পটিতে কবি যেটা তুলে ধরতে চেয়েছেন সেটা হলো যে পৃথিবীতে যারা ধারক এবং বাহক, মানে পৃথিবীর এই সমস্ত কাজকর্ম যারা করে, আমাদেরকে সুবিধা প্রদান করে, তারাই আমাদের সমাজে বা ইতিহাসের পাতায় জায়গা হয় না। তো এই ইতিহাসের পাতায় সাধারণ মানুষের যে জায়গা হয় না, তাই কবি আজকে বেটল ব্রেক ঐতিহাসিকদের কাছে কিছু প্রশ্ন করার জন্য নিজেই সেজেছেন শিক্ষিত এক মজুর। কেন কি এই শিক্ষিত এক মজুরের ভূমিকায় আজকে ঐতিহাসিকদের কাছে কিছু প্রশ্ন তিনি করতে চান। পড়তে জানে মজুরের প্রশ্নে যেটা কবি আলোচনা করেছেন সেই বিষয়টি হলো যে 7 দরজাওয়ালা থিপস তৈরি করেছিল রাজা, ভারত জয় করেছিল আলেকজান্ডার, আর্মাডা যখন ডুবেছিল ফিলিপ কেঁদেছিল। তো এখানে বলা হয়েছে যে আর্মাডা যখন ডুবেছিল ফিলিপ কেঁদেছিল, আর কেউ কাঁদেনি, এরকম একটা প্রশ্ন তোমাদের হবে বা হতে পারে। তো আর্মাডা কি? আর্মাডা হচ্ছে একটি নৌবহর, যেটা রাজা ফিলিপ চেয়েছিল ইংল্যান্ডের নৌবহর সবচেয়ে পৃথিবীতে বড় নৌবহর কি? জলযোদ্ধা। তো ইংল্যান্ডের নৌবহর ছিল সবচেয়ে বড়। তো ইংল্যান্ডের নৌবহরকে হারিয়ে ফিলিপ চেয়েছিল সারা পৃথিবীতে সবচেয়ে তিনি শক্তিশালী নৌবহর তৈরি করবেন। তাই তিনি 130টা জাহাজ নিয়ে একটি নৌবহর তৈরি করেন। এবং এই নৌবহর যখন ইংল্যান্ডের নৌবহরের সঙ্গে যুদ্ধ করতে যায়, তো যুদ্ধ করতে গেলে মানে কিছুক্ষণের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই ফিলিপের তৈরি করা সেই নৌবহর 130টি জাহাজ দিয়ে যে নৌবহর তিনি তৈরি করেছিলেন, তার ইচ্ছা ছিল যে ইংল্যান্ডের নৌবহরকে হারিয়ে আমি সর্বশ্রেষ্ঠ নৌবহরে পরিণত হব। কিন্তু ইংল্যান্ডের নৌবহরের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। তখন ফিলিপের আশা, যে ইচ্ছা ছিল যে ইংল্যান্ডের নৌবহরকে হারিয়ে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৌবহরে পরিণত করবেন, তার স্বপ্ন ভেঙে যায়। তার তখন চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। তো এখানে কবি দেখান যে যারা ইতিহাস রচনা করে, দুই ধরনের ঐতিহাসিকরা, একটা হচ্ছে নৃতাত্ত্বিক, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। নৃতাত্ত্বিক কারা? যারা হাড়গোড় নিয়ে আলোচনা করে। আর প্রত্নতাত্ত্বিক কারা? বাদবাকি আমরা যত মাটির নিচে থেকে যে জিনিসপত্রগুলো ওঠে সব মানে জিনিস নিয়ে গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা। তো এই নৃতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিকদের কাছে ফিলিপের প্রশ্ন হলো
যে আর্মাডা ধ্বংস হলো, ফিলিপ কেঁদেছিল। তো এই যুদ্ধে যে 130টা জাহাজ পাঠিয়েছিল ফিলিপ ইংল্যান্ডের নৌবহরের সঙ্গে যুদ্ধ করতে, এতে মাত্র 67টি জাহাজ ফিরে আসে, বাদবাকি ইংল্যান্ড ধ্বংস করে দেয়। এটা দেখে ফিলিপের চোখে জল। তো ঐতিহাসিকরা ফিলিপের চোখে জল দেখতে পেয়েছিলেন। কিন্তু এই যে নৌবহর, এই নৌবহরের অনেক সৈন্য ছিল, অনেক লোক ছিল, যাদের আশা ছিল যে আমরা ইংল্যান্ডের নৌবহরকে হারিয়ে সর্বশ্রেষ্ঠ নৌবহরে পরিণত করব। তো এখানে কি শুধু ফিলিপ দুঃখ পেয়েছিলেন? তাই কবি ঐতিহাসিকদের কাছে প্রশ্ন রেখেছেন যে আপনারা লিখছেন যে আর্মাটা যখন ধ্বংস হলো তখন ফিলিপ কেঁদেছিল, তো আপনাদের চোখ পড়লো রাজার চোখের জলে, কিন্তু সাধারণ মানুষও দুঃখ পেয়েছিল এই আর্মাটা যখন ধ্বংস করেছিল ইংল্যান্ড। তো সাধারণ মানুষের চোখের জল আপনাদের চোখে পড়েনি? আরো লিখলেন কবি যে উত্তর পশ্চিম সীমান্ত হয়ে আলেকজান্ডার ভারতে প্রবেশ করে। তো আলেকজান্ডার ভারতে প্রবেশ করলে উত্তর ভারতকে জয় করে তার ইচ্ছে ছিল যে দক্ষিণে সর্বরাজ্যকে জয় করতে। তো যখন উত্তর ভারত জয় করার পর আলেকজান্ডার পাঞ্জাব হয়ে দক্ষিণ ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন, তো পাঞ্জাবে পুরু নামে একটি রাজা তার গতিরোধ করে। তো এখানে যুদ্ধ করার পর তিনি তার সেনা বিশ্রাম যখন নিচ্ছিলেন, তখন আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন যে তোমরা দক্ষিণ ভারত, আমরা উত্তর ভারত তো জয় করলাম, তো দক্ষিণ ভারত জয় করতে কি প্রস্তুত? তখন আলেকজান্ডারকে তার সেনাবাহিনী বলেছিল আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তো ইতিহাসে কি লেখা হচ্ছে যে আলেকজান্ডার ভারত জয় করেছিল। তো আলেকজান্ডার যদি ভারত জয় করেছিল, তাহলে এখানে গভীর কথা হলো যে পাঞ্জাবে যখন সেনারা বলেছিল আমরা ক্লান্ত, তাহলে ভারত যদি আলেকজান্ডার জয় করে থাকি, তাহলে আলেকজান্ডার তার তরোয়াল এবং ঘোড়া নিয়ে দক্ষিণ ভারতে একাই ঢুকে দক্ষিণ ভারতকে জয় করতে পারত, কিন্তু তা তো করেননি। আলেকজান্ডারকে জয় এনে দিয়েছিল তার শক্তিশালী সেনাবাহিনী, এবং আলেকজান্ডার দিগ্বিজয়ী বীর হয়েছিলেন তার শক্তিশালী সেনাবাহিনীর জন্য। কিন্তু ইতিহাসের পাতায় দেখা যায় যে লেখা হচ্ছে যে আলেকজান্ডার ভারত কি করেছিল? জয় করেছিল। একাই আলেকজান্ডার ভারত জয় করেননি, তার সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও ছিল বলেই আলেকজান্ডার ভারত জয়ে সক্ষম হয়। তো সেখানে একটা প্রশ্ন করতে পারি তোমাদের, যে একটু ব্যঙ্গাত্মক প্রশ্ন, যে আলেকজান্ডার ভারত জয় করেছিল একলাই নাকি? তাৎপর্যটি বুঝিয়ে দাও। তো এখানে সেনাবাহিনীদের কথা ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করা হয়নি। পড়তে জানে মজুরের এক প্রশ্নে, এই যে যারা 7 দরজাওয়ালা থিপস, একটা প্রশ্ন তোমাদের করতে পারি যে পাতায় পাতায় জয় উৎসবে তাদের জায়গা হয়নি। তো পাতায় পাতায় জয় উৎসব কাকে বুঝিয়েছে? ইতিহাসের পাতাকে। তো এটা কিভাবে উত্তর দেব আমরা? যে 7 দরজাওয়ালা থিপস তৈরি করেছিল কে? রাজা। তাজমহলকে তৈরি করেছিল শাহজাহান। ভারতকে জয় করেছিল আলেকজান্ডার। আর্মাডা ডুবেছিল, কে কেঁদেছিল? ফিলিপ। তো ঐতিহাসিকরা শুধু উচ্চবিত্তদের নাম দেখতে পান। এই যে 7 দরজাওয়ালা থিপস তৈরি করেছিল, রাজা তো করেননি, শ্রমিকেরা করেছিলেন। ভারত জয় করেছিলেন আলেকজান্ডার, ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু আলেকজান্ডারকে জয় এনে দিয়েছিল তার শক্তিশালী সেনাবাহিনীরা। আর্মাডা যখন ডুবেছিল, ফিলিপ কেঁদেছিল। তো আর্মাডা ধ্বংস হলে অনেক মানুষের প্রাণ হারিয়েছিল, তারা কি কেউ কাঁদেনি? তো তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান। তো শাহজাহান কি মার্বেল পাথর ঘাড়ে করে এনেছিল? সাধারণ শ্রমিকরা এনেছিল। তো দেখা যাচ্ছে যে ইতিহাসের পাতায় জায়গা হচ্ছে কাদের? উচ্চবিত্তদের। তার মানে ঐতিহাসিকরা তাদের ইতিহাসের পাতায় শুধু উচ্চবিত্তদের নাম লেখেন, কিন্তু যারা পৃথিবীর ধারক এবং বাহক, যারা পৃথিবীর পুরো কাজ, আমাদের যতগুলো চাহিদা থাকে, পড়া থেকে খাওয়া থেকে সমস্ত চাহিদা
সাধারণ মানুষই কি থাকে, মিটিয়ে থাকে। যেমন আলেকজান্ডারকে জয় এনে দিয়েছিল সেনাবাহিনী, সাত দরজালা থিপস তৈরি করেছিল শ্রমিকেরা, আর্মাররা যখন ডুবেছিল তখন সাধারণ সৈনিকরাই যুদ্ধ করেছিল। শাহজাহান যখন তাজমহল তৈরি করে তখন সাধারণ মানুষেরাই তাজমহল তৈরি করেছিলেন। কিন্তু দেখা যায় যে ইতিহাসের পাতায় লেখা হচ্ছে ভারত জয় করেছিল আলেকজান্ডার, তাজমহল বানিয়েছিলেন শাহজাহান, সাত দরজাওয়ালা থিপস তৈরি করেছিলেন রাজা। তো উচ্চবিত্তদের নাম ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করেছে, কিন্তু যাদের জন্য এই উচ্চবিত্তরা রাজারা ইতিহাসের পাতায় নাম পেয়েছে, তো সেই সাধারণ মানুষের জায়গা কিন্তু ইতিহাসের পাতায় হয়নি। তাই এখানে কবি বললেন যে এই যে সাধারণ মানুষেরা অতীতেও বঞ্চিত ছিল, বর্তমানেও বঞ্চিত আছে, ভবিষ্যতে। তো কবি বেটল ব্রেক করজোরে ঐতিহাসিকদের কাছে আবেদন করেছেন হাত জোর করে যে সাধারণ মানুষ অতীতে বঞ্চিত ছিল, বর্তমানেও বঞ্চিত আছে, ভবিষ্যতে যেন তারা বঞ্চিত না হয়, মানে সাধারণ মানুষের নাম যেন ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করা হয়, তা আমার বিনীত নিবেদন আপনাদের কাছে। তাই এখানে পাতায় পাতায় জয় উৎসবে তাদের জায়গা হলো না, তাদের বলতে এখানে সাধারণ মানুষের কথাই আলোচনা করা হয়েছে। কেন কি ইতিহাসের পাতায় ঐতিহাসিকরা শুধু উচ্চবিত্তদের নাম দিয়ে থাকেন, কিন্তু সাধারণ মানুষের নাম ইতিহাসের পাতায় দেয়া হয় না। তো তাই কবি বলেছেন যে পাতায় পাতায় জয় উৎসবে তাদের জায়গা হলো না, মানে কি সাধারণ মানুষের কি হয়নি, জায়গা হয়নি। তাই কবি বলেছিলেন করজোরে যে অতীতে বঞ্চিত ছিল, বর্তমানেও বঞ্চিত আছে, ভবিষ্যতে যেন তারা বঞ্চিত না হয়, মানে ইতিহাসের পাতায় তাদের নাম যেন অন্তর্ভুক্ত করা হয়, সেদিকে যেন দৃষ্টিপাত করেন। এই জন্য কবি ঐতিহাসিকদের কাছে কিছু প্রশ্ন রাখার জন্যই আজকে তিনি শিক্ষিত এক মজুরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ঐতিহাসিকদের কাছে কিছু তথ্য ছুড়ে দিলেন। ঐতিহাসিকরা বলেছিল যে আমরা যদি ইতিহাসের পাতায় সবার নাম অন্তর্ভুক্ত করি তাহলে ইতিহাস বিশাল আকার ধারণ করবে। বেটল ব্রেক তার ঐতিহাসিকদের উত্তর দিয়েছিলেন, যদি আমরা সবার নাম দিতে বলছি না, যদি কয়েকজনের নাম দিয়ে ইত্যাদি কথাটা লেখা হয় তাহলে তারাও সম্মান পেত। যেমন আলেকজান্ডার ভারত জয় করেছিল, একলাই নাকি। তো আলেকজান্ডার ভারত জয় করেছিল, আলেকজান্ডারের সাথে তার প্রধান সেনাপতি দু চারটে নাম দিয়ে ইত্যাদি লিখে দিলে সাধারণ মানুষেরাও কি পেত, সম্মান পেত। সেটা না করে ঐতিহাসিকরা শুধু উচ্চবিত্তদের নাম ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করেন, কিন্তু সাধারণ মানুষের নাম কি করেন না, অন্তর্ভুক্ত করেন না। তাই এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে পাতায় পাতায় জয় উৎসবে তাদের জায়গা হয়নি, যারা জয় এনে দিয়েছে রাজাদের তাদেরই কি হয়নি, জায়গা হয়নি ইতিহাসের পাতায়। যেমন রাজাদের নাম বসেছে ইতিহাসের পাতায়, কিন্তু রাজাকে যারা জয় এনে দিয়েছে তাদের নাম ইতিহাসের পাতায় বসেনি। তাই করজোরে আবেদন যেন পাতায় পাতায় জয় উৎসবে সাধারণ মানুষেরও যেন জায়গা হয়। তাই কবি আজকে শিক্ষিত এক মজুরের ভূমিকা অবতীর্ণ হয়ে ঐতিহাসিকদের কাছে এই প্রশ্নগুলো ছড়িয়ে দিয়েছেন। তো 2024-এ যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে পাতায় পাতায় জয় উৎসবে তাদের জায়গা হতো না, তখন এইটুকু উত্তর দিতে হবে। আলেকজান্ডার ভারতবর্ষ জয় করছিল, একলাই নাকি, এটা হচ্ছে ব্যঙ্গাত্মক প্রশ্ন। আর একটা হতে পারে, সেটা হলো আর্মাডা যখন ডুবলো ফিলিপ কেঁদেছিল, একলাই নাকি, না আর কেউ কাঁদেনি। এই তিনটে প্রশ্নের মধ্যেই সামনে 2024-এ যে পরীক্ষা সম্ভাবনা রয়েছে। এরপরের দিন আন্তর্জাতিক গল্প থেকে তোমাদের সামনে আমি তুলে আনবো অলৌকিক যে গল্পটি, আন্তর্জাতিক গল্পটি। এই গল্পটি তোমরা একবার শোনো, তাহলে আশা করি তোমাদের আর নোটের প্রয়োজন হবে না। আমি এখান থেকে যে তিনটি প্রশ্ন করেছি তা অতি সহজে তোমরা যদি মন দিয়ে শোনো অবশ্যই উত্তর দিতে পারবে। আমি প্রত্যেক বিষয়েরই প্রশ্নগুলো টেস্টের আগে যদি চেষ্টা করছি প্রত্যেকটা অধ্যায়কে আমি তুলে ধরার, যদি না পারি তাহলে
প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করব, যে কোন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো